সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই ভিডিও শুরু করছি। প্রসঙ্গ, বাংলাদেশে হঠাৎ করে কাওয়ালি গান, প্রতি বিশ্ববিদ্যালয়ে কাওয়ালি শুরু হয়ে গেছে। তারপরে মাজার ভাঙ্গা শুরু হয়ে গেছে। তারপরে কায়দে আজম জিন্নার জন্মবার্ষিকী না মৃত্যুবার্ষিকী দেখলাম প্রেস ক্লাবে পালন হইতেছে। বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করিয়া যে যার মতো করে দেখলাম অনেকখানে লিখছে। হযরত আদম আলাইহিস সালাম জাতির পিতা লিখতেছে। এখন অনেকেই বলতেছে এটা হলো দ্বিতীয় স্বাধীনতা। তাহলে এই বিষয়গুলো নিয়েই খুব ছোট ছোট করে আলোচনা করি। স্বাধীনতা হলো সেটাকেই বলে, যেমন এই বাংলাদেশের নাম ছিল পাকিস্তান। আমরা এক সাগর রক্তের বিনিময়ে তাদের বিরুদ্ধে লড়াই করিয়া তাদের পরাজিত করে এই দেশ স্বাধীন করছি। দেশের নতুন সংবিধান রচিত হয়েছে, জাতীয় পতাকা হয়েছে, জাতীয় সঙ্গীত হয়েছে, নির্দিষ্ট একটা ভূখণ্ড হয়েছে। এই ভূখণ্ড সারা বিশ্বের সব দেশ স্বীকৃতি দিয়েছে, জাতিসংঘ সদস্য করেছে, ওআইসি সদস্য করেছে। এটা তো হলো একটা দেশ। এই দেশ তো আমরা স্বাধীন করেছি 1971 সালে। আর 2024-এ আমাদের ছেলেরা আন্দোলন করেছে তাদের ওটার জন্য। আচ্ছা, আর আমরা রাজনৈতিক দলগুলো সব বিএনপির নেতৃত্বে প্রায় 63টা দল, আরো আমরা বামপন্থী কিছু দল আছি, এক লাগারে 16 বছর যাবৎ আমরা এই ফ্যাসিবাদ হাসিনা সরকারকে উচ্ছেদ করার জন্য আমরা লড়াই করেছি। 15 বছর লড়াই করেছি। তারপরে কি হয়েছে? সেই সরকারকে আমরা উচ্ছেদ করতে পেরেছি। তাহলে এখন কি হয়েছে? ইন্টেরিয়ার সরকার বা তত্ত্বাবধায়ক সরকার আছে, আবার নির্বাচন হবে। এই নির্বাচনে ক্ষমতায় জনগণ যাকে দিবে সেই আসবে। এদেশে ওই আওয়ামী লীগও আছে, আওয়ামী লীগও থাকবে। আর জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তাকে আমাদের মেনে নিতে হবে। সে দলকে যদি আমরা পছন্দ নাও করি, মেনে নিতে হবে। তাহলে এইখানে দ্বিতীয় স্বাধীনতা কোথায়? এরশাদকে আমরা 1990 সালে এইভাবে পরাজিত করেছিলাম। তখন আমি ছাত্র নেতা ছিলাম, আমি গুলিবিদ্ধ হয়েছিলাম তখন পায়ে। তাহলে তো দ্বিতীয় স্বাধীনতা তো হবে ওইটা। মানে এরশাদকে একইভাবে উচ্ছেদ করা হয়েছিল। তাদের জাতীয় পার্টির সবার বাড়ি ঘর আগুন জ্বালিয়ে দিচ্ছিলাম আমরা, এরশাদকে জেলে নেওয়া হয়েছিল। তাহলে দ্বিতীয় স্বাধীনতা ওইটা হয়। আবার 2007 সালে বিএনপিকেও কিন্তু এরকম চরম আন্দোলনের মাঝে উৎখাত করা হয়েছে, সেনাবাহিনী হস্তক্ষেপ করছে শেষে। তাহলে তো তৃতীয় স্বাধীনতা এটা হয়। আবার এই যে ফ্যাসিবাদ হাসিনা সরকারকে উচ্ছেদ করলাম, তাহলে এটা তো চতুর্থ স্বাধীনতা হইতেছে। এটা আমাদের দেশের একটা দল রাষ্ট্রীয় ক্ষমতা জোর করে দখল করে আছিল, তাদেরকে আমরা উচ্ছেদ করছি। তারা আমাদের ভোট দিতে দেয় নাই, মানুষের মৌলিক অধিকার হরণ করছিল, তাদেরকে আমরা নামাইছি। বিএনপিকেও এর আগে নামাইছি, জাতীয় পার্টিকেও এর আগে নামাইছি। তাহলে কি এতগুলো স্বাধীনতা একটা দেশ অর্জন করে? এইসব কথা যারা বলতেছে, এটা অনেকেই না বুঝে বলতেছে। আর বিশেষ একটা গোষ্ঠী তারা ইচ্ছা করে তারা বলতেছে, তাদের উদ্দেশ্য আছে পিছনে, আমি সেটা পরে বলবো। এ গেল এক স্বাধীনতা। তাইলে কি হলো? এটা কোনো দ্বিতীয় স্বাধীনতা না। 5ই আগস্ট ফ্যাসিস্ট পতন দিবস হবে। এটা ফ্যাসিস্ট হাসিনা সরকার পতন দিবস, দ্বিতীয় স্বাধীনতা দিবস না। আচ্ছা, হঠাৎ করে এই যে ছাত্র আন্দোলন শুরু হলো, তারপরে তো আমরা সব দল সম্মিলিতভাবে ধাক্কা না দিলে কি
এই ফ্যাসিস্ট সরকারকে ছাত্ররা সরাইতে পারত? শিবির ছিল, জামাত ছিল, হেফাজত ছিল, যুবদল ছিল, ছাত্র দল ছিল, বিএনপি সহ আরো সবগুলো দলই এখানে লোকজন ছিল, সম্মিলিতভাবে ধাক্কা দেওয়াতে ফ্যাসিবাদ পতন হয়েছে। এখানে কেউ নির্দিষ্ট করে একক ব্যক্তি বা একক দল কিছু করতে পারে নাই। কিন্তু 5ই আগস্টের পরে দেখতেছি হঠাৎ করে কাওয়ালি শুরু হয়ে গেল সব বিশ্ববিদ্যালয়ে। কেন রে ভাই? তোমরা যদি বলতেছো নতুন করে স্বাধীন করছো দেশ, তাহলে তো তোমার গান গাইতে হবে দেশের গান। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, বা এই পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা নদী তটে, তোমরা তো গাইবা দেশের গান। কিন্তু কাওয়ালি কেন? কাওয়ালি গাইতে তো না নাই। হাসিনা আমলে কি কেউ তোমাকে কাওয়ালি গাইতে না করছিল? আমি তো দেখি নাই যে কোথাও কাওয়ালি গাইতে নিষেধ করছে। কাওয়ালি তো হয়েছে জায়গা জায়গায়। হঠাৎ করে এই হাসিনা সরকার পতনের পরে এটা খুবই দুঃখজনক যে বিশ্ববিদ্যালয়গুলোতে এইভাবে আনুষ্ঠানিকভাবে কাওয়ালি, একটা ভিনদেশী সংস্কৃতি এভাবে ঢুকানো হইতেছে। এটা হলো উর্দু, আমরা বুঝি না। আমার বাপ দাদাদের শত্রু হলো পাকিস্তান, তাদের ভাষাও আলাদা। সেইটাকে আমাদের বিশ্ববিদ্যালয়ে উদ্দেশ্যমূলকভাবে গাওয়া হইতেছে। এটা খুবই নিন্দনীয়, এটা মেনে নেওয়ার মতন না। এ গেল এক। কারণ পাকিস্তানিরা কেমন, তাদের চরিত্র কেমন। আচ্ছা, আমরা ভারতকেও যতটুকু শত্রু মনে করি, ভারত আমাদের শত্রু, আর আমার বাপ দাদাদের শত্রু হলো কিন্তু পাকিস্তান। এটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপরের স্টেপ দেখেন, দেখে हमारे बाप दादा पाकिस्तान के नाम पे मारे गए, जेतु भारत से आगे इस देश को पाकिस्तान बनाए। बेशक अगर जिन्ना साथ नहीं रहते तो एशिया महादेश में मुसलमान का कोई मुल्क ना रहता। मोहम्मद अली जिन्ना साहब के लिए हम लोग एक पाकिस्तान पाया, मुस्लिम, जहाँ पे हम लोग अपनी इज्जत से अपनी इस्लाम कायम करके रह सकें। और 1971 साल में भारत शुरू करके हम लोग का इस देश को 2 टुकड़ा बना दिया। और हम लोग के 50-56 साल में हमारे बाप दादा ये पाकिस्तान का सपना पे गुजर गए। माइक्रोफोन ছিল না তো আবার শোনাই। पाकिस्तान पाया, मुस्लिम, जहाँ पे हम लोग अपनी इज्जत से अपनी इस्लाम कायम करके रह सकें। और 1971 साल में भारत शुरू करके हम लोग का इस देश को 2 टुकड़ा बना दिया। और हम लोग के 50-56 साल में हमारे बाप दादा এই যে এই 53 বছর দেশ স্বাধীন হলো, হঠাৎ করে এই শেখ হাসিনা সরকার পতনের পরে এদিন কায়েদে আজম জিন্নার মৃত্যুবার্ষিকী পালন করতেছে, আলোচনা সভা করতেছে প্রেস ক্লাবে 53 বছর পরে। আর ওই যে কথাগুলো বলতেছে দেখেন, এটা কিন্তু ডাইরেক্ট রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী কথাবার্তা। কি বলল? যে 1971 সালে ভারত পাকিস্তানকে 2 টুকরা করে দিয়েছে। তাহলে বাংলাদেশের এই যে কোটি কোটি মানুষ আত্মত্যাগের বিনিময়ে ভারত না একটু সহযোগিতা করছে শেষ দিকে যায়, কিন্তু এদেশের মানুষ তো 23 বছর ধরে আন্দোলন করিয়া, কত লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়া, লক্ষ লক্ষ মানুষ মা বোনেরা ইজ্জতের বিনিময়ে 2 কোটি মানুষ তো ভারতে যেয়ে আশ্রয় নিয়েছিল। আর পুরা দেশটা তামা হয়ে গেছিল যুদ্ধে। কিন্তু এই যে এই লোক চিনি না, এ তো বাংলা বলতে পারে না, একে নিয়ে আসছে মনে হয় যে বিহারি আছে না পাকিস্তানিরা, আটকা পড়া পাকিস্তানি, এরা নিয়ে আসছে। সে আমাদের এই শহীদদেরকে কিন্তু, বা বাংলাদেশের মানুষের যে এত ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন করছে, এইটাকে কিন্তু কটাক্ষ করতেছে, সরাসরি অস্বীকার করতেছে। এই গেল 2।
আচ্ছা, পাকিস্তানিদের চরিত্র আমি তুলে ধরি আর একটা জিনিস দেখেন। চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজার থেকে নগরীর কাজীদেউরি বাজারের খুচরা ব্যবসায়ীরা আনেন পেঁয়াজ। বস্তা খোলার পর দেখেন প্রতি বস্তায় 1 থেকে 2 কেজি পাথর। এমন অভিনব প্রতারণা দেখে হতবাক ব্যবসায়ীরা। 7 বস্তার মধ্যে প্রায় 150 কেজি মতো, 150 কেজির মধ্যে 3 কেজির চেয়ে বেশি বস্তু পাথর। এক বস্তা যদি 1 কেজি করে যদি পেঁয়াজের পাথর পাই তাহলে আমাদের লাভটা কোথায়? প্রতারণার রহস্য উদ্ঘাটনে কাজীদেউরির ব্যবসায়ীদের ক্রয় রসিদ সূত্র ধরে যাওয়া হয় চট্টগ্রামের খাতুনগঞ্জে। আরতদার মোহসেন আউলিয়া, রাজধানী, বরকত ভান্ডার ও মেসার্স। এটা দেখানোর কিছু নাই। এ হলো পাকিস্তানিদের চরিত্র, যে পাকিস্তান থেকে পেঁয়াজ নিয়ে আসছে, সে পেঁয়াজ 1 বস্তায় হয়তো 4-5 কেজি করে পাথর দিয়ে দিছে। সারা পৃথিবীর মানুষ পাকিস্তানকে কিন্তু ঘৃণা করে। পাকিস্তানিরা তো মানুষ না। আপনারা বলতে পারবেন যে পাকিস্তানে 5 বছর কোন সরকার ওই দেশে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে পারছে? কোনোদিনই না। এখন এই ঘৃণিত পাকিস্তান এখন দেশে কি খেলাফত প্রতিষ্ঠা হয়ে গেছে? ইসলামিস্টরা বিপ্লব করছে, আর কেউ করি নাই আমরা কেউ। আর এই যে এতগুলো দলের কথা বললাম, হেফাজতে ইসলাম তো 16 বছরে কোনো আন্দোলন করে নাই এই সরকার পরিবর্তনের জন্য। আর জামাতের উপর অনেক নির্যাতন হয়েছে, কিন্তু তারা রাস্তায় নামতে পারে নাই, সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনে অংশগ্রহণ করতে পারে নাই। জামাত চরমনাই ছিল সরকারের দালাল শেখ হাসিনার, এখনো আওয়ামী লীগের লোকজন আশ্রয় দিতেছে। তাহলে কিছু লোক হঠাৎ করিয়া ইসলামিক খেলাফত হয়েছে মনে করিয়া তারা এগুলো শুরু করে দিছে। যেমন বলতেছে জাতীয় সঙ্গীত বদলাইতে হবে। গোলাম আজমের ছেলে তো আজমি ঘুমেছিল 8 বছর বাইরে হয়ে, সে তো বলেই ফেললো যে জাতীয় সঙ্গীত বদলাইতে হবে। কি একটা বিশৃঙ্খলা অবস্থা দেখেন, মাজার ভেঙে ফেলতেছে বিভিন্ন জায়গায়। দেখেন মাজারে হামলা, শাহপরান থেকে শুরু করে শাহজালাল থেকে অনেক মাজার ভাঙা হইতেছে, কাওয়ালি গান গাইতেছে, জাতীয় পতাকা বদলাইতে বলতেছে, জাতীয় সঙ্গীত বদলাইতে বলতেছে। তবে আমি স্পষ্টভাবে বলে রাখি, এই যারা অতি উৎসাহী হয়ে এগুলো করতেছে, খুব অল্প টাইমের মধ্যেই ওদের ভ্রম ফিরে আসবে। যেমন এই যে জাতীয় সঙ্গীত বদলের কথা বলছে, সারা দেশ গরম হয়ে গেছিল। পরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কি বলছে? বলছে জাতীয় সঙ্গীত কে বদলাইতে চাইলেও না চাইলেও ওগুলো আমরা কানে নেই। এত সহজ না, এত সহজ না। অচিরেই এই যে পাকিস্তানপন্থী যারা ফালাফালি করতেছে, আর 1টা মাস যাইতে দেন, এই মাজার ভাঙ্গাও বাইরে হয়ে যাবে, ওই মব জাস্টিস করাও বাইরে হয়ে যাবে। ওই দেশ সহিভাবে চলবে, সহিভাবে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এই দেশ চলবে। এই দেশে মাজার থাকবে, মসজিদ থাকবে, মন্দির থাকবে, গির্জা থাকবে, গান থাকবে, সব থাকবে। 53 বছর যেভাবে চলে আসছে সেভাবে দেশ থাকবে, দেশ চলবে। আপনি মুক্তিযুদ্ধের চেতনার বাইরে যে এই দেশে কিছু করতে পারবেন না, থাকতে পারবেন না। সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার দিয়ে দিন, আর আমার এই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, তাহলে ভালো ভালো ভিডিওগুলো করব চিন্তা করতেছি। আর ফেসবুকের যে পেজটা, এটা একটু ফলো দিয়ে রাখেন। সবাই ভালো থাকবেন। আগামীকালকে আবার আসবো একটা নতুন ইস্যু নিয়ে। সবাইকে ধন্যবাদ।